হ্যালো স্টুডেন্টস, আজকে একটা নতুন ভিডিও দিচ্ছি জিওগ্রাফির। এই ভিডিওটার ফার্স্ট একটা পার্ট আছে যেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে দেখবে, আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। সবাই খাতা পেন আর কপি নিয়ে বসো, যাতে যেখানে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে, যে ওয়ার্ডগুলো অসুবিধা হচ্ছে সেগুলো নোট ডাউন করে নিতে পারো। আর যদি আমি কিছু মিস করে যাই কোনো ওয়ার্ড, তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, আমি তাহলে সেগুলো আবার ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর ভিডিওটা অবশ্যই নিজেদের ক্লাসমেটসদের সাথে শেয়ার করো, যাতে সবাই ভালো করে চ্যাপ্টারটা বুঝতে পারো। এই ভিডিওটায় আইসিএসসি ক্লাস 6 চ্যাপ্টার 1 লুকিং অ্যাট দ্য আর্থ, এই চ্যাপ্টারটা সেকেন্ড পার্ট আছে। এই ভিডিওটা দেখার আগে সবাই অবশ্যই ফার্স্ট পার্টটা একবার দেখে নিও, তাহলে ফার্স্টের দিকটাও বুঝতে কিন্তু সুবিধা হবে। এই ভিডিওটা শুরু হচ্ছে ম্যাপ স্কেলিং দিয়ে। স্কেলিং, মিনিং অ্যান্ড ইউজেস। It is not possible to show the actual space between two places on the Earth's surface that are far apart on a piece of paper. তাহলে পৃথিবীর মধ্যে যে কোনো দুটো দূরবর্তী জায়গার অ্যাকচুয়াল যে বিটুইন যে স্পেসটা, সেটা কিন্তু একটা পিস অফ পেপার বা কাগজে দেখানো সম্ভব নয়। The distance is therefore reduced in size when it is represented on map. তাহলে এই ডিস্টেন্সটা আমরা কমিয়ে নিই যখন আমরা ম্যাপে সেটাকে রিপ্রেজেন্ট করি। The reduction is based on a chosen scale. Thus, a scale is a ratio between the distance on a map and the corresponding actual distance on the ground. তাহলে এই মাপটাকে যে আমরা রিডিউস করে ম্যাপের মধ্যে রিপ্রেজেন্ট করি কিভাবে? একটা রেশিও হিসাবে। যে ডিস্টেন্সটা অ্যাকচুয়াল আর্থের মধ্যে, সেই ডিস্টেন্সটার একটা রেশিও হিসাবে আমরা ম্যাপের মধ্যে ড্র করে সেটাকে রিপ্রেজেন্ট করি। We can therefore measure the distance between any two places on a map and find out the actual distance on the ground by reading the scale. তাহলে আমরা এই স্কেলের সাহায্যে অ্যাকচুয়াল আর্থের মধ্যে দুটো জায়গার মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু মাপতে পারি। Types of scales. There are three types of scale: statement of scale or verbal scale, representative fraction বা RF, and linear scale or graphical scale. তাহলে ম্যাপ স্কেল কিন্তু তিন রকমের হচ্ছে: স্টেটমেন্ট ফর্ম স্কেল অর ভার্বাল স্কেল। তাহলে ফার্স্ট টাইপটা আমরা পড়ছি এবারে। ইট ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ স্কেল হুইচ ক্যান বি আন্ডারস্টুড ইভেন বাই লে পিপল। তাহলে ভার্বাল স্কেল হলো একটা এতই সোজা স্কেল যেটা যে কোনো ব্যক্তি বুঝতে পারবে। ইট ক্লিয়ারলি স্টেটস দ্য স্কেল ইন এ স্টেটমেন্ট ফর্ম। এটাতে কি যে কোনো ডিস্টেন্স স্টেটমেন্ট ফর্মে লেখা থাকে। ফর এক্সাম্পল 1 সেন্টিমিটার to 160 km or 1 inch to 10 mile. Here unit distance is the map distance and denominator is the ground distance. তাহলে এই এক্সাম্পলে যেটা 1 সেন্টিমিটার কিংবা 1 ইঞ্চ লেখা আছে ওটাই হলো ম্যাপ ডিস্টেন্স, আর যেটা বড় ডিস্টেন্স মানে 160 কিলোমিটার or 10 মাইলস লেখা আছে ওটা হলো গ্রাউন্ড বা অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা আর্থে সেটা। এরপরে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা RF. It is also called the universal scale, since it can be used across the globe irrespective of the numerical system followed by different nations. তাহলে এই RF স্কেলটাকে ইউনিভার্সাল স্কেলও বলা হচ্ছে, কারণ পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় এই স্কেলটাকে ইউজ করা হয়। যে কান্ট্রিতে যে নিউমেরিক্যাল সিস্টেম ফলো করা হয় সেই নিউমেরিক্যাল সিস্টেমে এই স্কেলটা কিন্তু ইউজ করা হয়। This is due to the fact that the scale is shown only as a fraction without any unit of measurements, neither for map distance nor for the ground distance. তাহলে এই ম্যাপ স্কেলে কোনো রকম ইউনিট ইউজ করা হয় না। এই ম্যাপ স্কেলে শুধুমাত্র নাম্বারটা ইউজ করা হয়, সেটা গ্রাউন্ড মেজারমেন্টের জন্য, ম্যাপ মেজারমেন্টের জন্য। এখানে এক্সাম্পলে দেওয়া রয়েছে ডিস্টেন্স অন ম্যাপ বাই ডিস্টেন্স অন গ্রাউন্ড। তাহলে এই হিসাবে এদের ম্যাপ স্কেলটা শো করা হয়। It is the ratio between map distance and ground distance where units of measurement for both are the same and the map distance is always expressed as unity or 1. তাহলে এই সিস্টেমে কি হয় যে ম্যাপ ডিস্টেন্সটা সকল সময় 1 হিসাবে রিপ্রেজেন্ট করা হয়, আর সেই হিসাবে রেশিও দিয়ে গ্রাউন্ড ডিস্টেন্সটা লেখা থাকে। ফর এক্সাম্পল, a verbal scale 2 cm to 1 km represent be expressed as 1:50,000 in the RF format. তাহলে এখান থেকে কিন্তু ছোট ছোট ম্যাথ আসতে পারে। একটা ভার্বাল স্কেলের মাপ দিয়ে তোমাদের বলতে পারে এটাকে RF স্কেলে কনভার্ট করো। তো সেক্ষেত্রে প্রথমেই কিন্তু ইউনিটগুলো সেম করে নিতে হবে।
যেরকম যেটা ছোট ইউনিট 2 সেন্টিমিটার, এটাকে 1 কিলোমিটারটা কত সেন্টিমিটার হয় সেটা কিন্তু আগে লিখে নিতে হবে, দেন এটাকে রেশিও হিসাবে লিখতে হবে। আর যেটা বেরোবে সেটা ডিস্টেন্স অন গ্রাউন্ডে লিখতে হবে, বিকজ এখানে ম্যাপ স্কেলের মাপ সকল সময় 1 হবে। এরপর আসছে গ্রাফিক্যাল স্কেল, লিনিয়ার স্কেল অর পিক্টোরিয়াল স্কেল। It is also known as the pictorial scale since it is shown in the form of diagram. এবার এটাকে পিক্টোরিয়াল স্কেল হিসেবেও জানা যায়, কেন? কারণ এটা ডায়াগ্রাম দিয়ে শো করা হয়। It is shown as a pair of parallel lines divided into large division called primary division. এই স্কেলে কিন্তু বিভিন্ন লাইনের সাহায্যে, যেরকম প্যারালাল লাইন কিংবা সামটাইমস ইভেন আ সিঙ্গেল লাইনও স্কেলটাকে শো করা হয়। These represent the map scale. এইভাবে ম্যাপ স্কেল এটাকে প্রকাশ করা হয়। If the scale is 2 cm to 1 km, then the length of the primary division will be 2 cm but will be leveled as 1 km. তাহলে যদি স্কেলে লেখা থাকে 2 cm = 1 km, তাহলে প্রাইমারি ডিভিশন হিসেবে 2 সেন্টিমিটারই আঁকা থাকবে, কিন্তু সেখানে লেখা থাকবে 1 কিলোমিটার হিসাবে। তাহলে এইভাবে পিক্টোরিয়াল স্কেল বা লিনিয়ার স্কেল কিন্তু ইউজ করা হয়। তোমরা কিন্তু যখন ভিডিওটা দেখবে তখন অবশ্যই পাশে বইগুলো নেবে, কারণ অনেক জায়গায় ছবিগুলো একটু ঝাপসা এসেছে। The first primary division is usually subdivided into 10 similar parts called secondary division. তাহলে প্রথম যে প্রাইমারি ডিভিশনটা সেটাকে আরও 10 ভাগে ভাগ করা থাকে, সেটাকে বলা হয় সেকেন্ডারি ডিভিশন। Hence each secondary division is equivalent to 100 meters. তাহলে প্রত্যেকটা সেকেন্ডারি ডিভিশনের মান কিন্তু ইকুইভ্যালেন্ট 100 মিটারসের। These divisions help in measuring distance directly on the map without using a ruler. তাহলে এই ডিভিশনগুলো দিয়ে আমরা স্কেল ছাড়াই ম্যাপের মধ্যে কোনো ডিস্টেন্স কিন্তু মাপতে পারি। টাইপস অফ ম্যাপস বেসড অন স্কেল। এবারে স্কেলের ভিত্তিতে ম্যাপকে কীভাবে ভাগ করা যায় সেটা বলছে। A geographer decides what scale to use by determining how much details to show. তাহলে একজন জিওগ্রাফার ডিসাইড করেন যে কোন স্কেলটা দেখানো হবে শো করার জন্য কত ডিটেলস। তাহলে আমরা স্কেলের মাধ্যমে বুঝতে পারবো যে সেই স্কেলটা দিয়ে বেশি ডিটেলস বোঝা যাবে ম্যাপের, নাকি কম ডিটেলস বোঝা যাবে ম্যাপের। If many details are needed, a large scale is used. If fewer details are needed, a small scale is used. তাহলে যদি বেশি ডিটেলস দরকার হয় তখন কিন্তু লার্জ স্কেল ইউজ করা হবে, আর যদি কম ডিটেলস দরকার হয় তখন সেখানে স্মল স্কেল ইউজ করা হবে। এবারে এতক্ষণ যত টাইপের স্কেলগুলো বললাম সেই স্কেলগুলো একটা টেবিলের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যাতে সেটা বুঝতে সুবিধা হয়। এবার এখানে টেবিল করে লার্জ স্কেল ম্যাপ আর স্মল স্কেল ম্যাপের ডিফারেন্স দিয়ে দিয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মেমোরাইজ করতে হবে। They represent small areas like a few villages or a cities. তাহলে লার্জ স্কেল ম্যাপের সাহায্যে আমরা একটা ছোট্ট জায়গার বড় আকৃতির ম্যাপ দেখতে পাই। স্মল স্কেল ম্যাপে কি দে রিপ্রেজেন্ট লার্জ এরিয়াস লাইক স্টেটস, কান্ট্রিজ অ্যান্ড কন্টিনেন্টস। তাহলে লার্জ স্কেল ম্যাপে কি একটা বড় এরিয়া দেখা যায় বাট তার ডিটেলসটা দেখা যায় না। তারপরে 2 নম্বর পয়েন্ট, দে প্রোভাইড গ্রেটার ডিটেলস শোন বোথ ন্যাচারাল অ্যান্ড হিউম্যান মেড ফিচার্স সাচ অ্যাজ আ স্মল সিজনাল রিভার, ভিলেজ উইথ আ টেম্পল। তাহলে লার্জ স্কেল ম্যাপের সাহায্যে আমরা অনেক ছোটো ছোটো ডিটেলসও দেখতে পারি ম্যাপের মধ্যে, যেরকম একটা ভিলেজের মধ্যে টেম্পল কিংবা কোনো সিজনাল রিভার, এগুলো লার্জ স্কেল ম্যাপে পরিষ্কারভাবে দেখা যায়। কিন্তু স্মল স্কেল ম্যাপের ক্ষেত্রে কী হবে, এত পরিষ্কার করে দেখা যাবে না। They provide details of only very large natural and human-made features such as mountains like Himalaya or Alps or cities like New York and New Delhi. তাহলে স্মল স্কেল ম্যাপের সাহায্যে আমরা কোনো বড় আকৃতির পাহাড়, পর্বত কিংবা শহর দেখতে পারবো। এরপরে বলছে যে লার্জ স্কেল ম্যাপে স্কেল ইউজ হয় 1 সেন্টিমিটার = 500 মিটার, আর সেটাই স্মল স্কেল ম্যাপে 1 সেন্টিমিটার = 200 কিলোমিটার। তাহলে বোঝাই যাচ্ছে যে লার্জ স্কেল ম্যাপে একটা ছোট্ট জায়গার বিস্তারিত বর্ণনা বা বেশি সম্বন্ধে আমরা জানতে পারি, কিন্তু স্মল স্কেল ম্যাপ দিয়ে কিন্তু আমরা অনেকটা জায়গা দেখতে পারবো কিন্তু ডিটেলসে দেখতে পাবো না। ডিরেকশনস, কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল পয়েন্টস। ডিরেকশনস আর অ্যাজ ইম্পর্ট্যান্ট টু আ ম্যাপ অ্যাজ ইট ইজ স্কেল। তাহলে ডিরেকশনও কিন্তু ম্যাপের মধ্যে একটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেরকম স্কেল ইম্পর্ট্যান্ট। An arrow is generally used to show direction on a map.
তাহলে একটা অ্যারো ইউজ করা হয় ম্যাপের মধ্যে ডিরেকশন বোঝানোর জন্য। দ্য টিপ অফ দিস অ্যারো ইজ মার্কড উইথ দ্য লেটার এন অ্যাট দ্য টপ রাইট কর্নার অফ দ্য ম্যাপ। তাহলে ম্যাপের মধ্যে রাইট কর্নারে একটা অ্যারো টিপ ইউজ করা হয় যেটার উপরে লেখা থাকবে এন। দিস ইজ কল্ড দ্য নর্থ লাইন। এই লাইনটাকে বলা হয় নর্থ লাইন। If you know where the north is, you can easily find out the other three directions. তাহলে নর্থটা কোন দিকে যদি তুমি জেনে থাকো তাহলে বাকি যে তিনটে ডিরেকশন আছে সেটাও তোমরা বুঝতে পারবে। সকল সময় মনে রাখবে যে উপরের দিকটা মানে যেদিকে অ্যারোটা থাকে সেদিকটা হলো নর্থ, তার ঠিক অপোজিটে নিচের দিকটা হবে সাউথ, রাইট হ্যান্ডের দিকটা হবে ইস্ট অ্যান্ড লেফট হ্যান্ডের দিকটা ম্যাপে হবে ওয়েস্ট। And these four major directions are known as cardinal points or directions. Apart from the four major directions, intermediate or ordinal directions are used in a map. তাহলে এই চারটে মেজর ডিরেকশন বাদেও কিছু অর্ডিনাল ডিরেকশন কিন্তু ইউজ করা হয় যেটাকে আমরা ইন্টারমিডিয়েট অর অর্ডিনাল ডিরেকশন বলেই জানি। সেগুলো কি? নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট। এইখানটা এই প্যারাগ্রাফটার পাশেই কিন্তু একটা ছবিতে কোন দিকে কী ডিরেকশন লেখা রয়েছে। এবার নিচে একটা ছোট্ট বক্স করে কম্পাস সম্বন্ধে কিছু ডিটেলস দেওয়া আছে। দ্য কম্পাস ইজ আ নেভিগেশনাল ইনস্ট্রুমেন্ট ইউজ টু ডিটেক্ট দ্য নর্থ ডিরেকশন। তাহলে কম্পাস একটা নেভিগেশনাল ইনস্ট্রুমেন্ট যেটার সাহায্যে কোন দিকে নর্থ আছে সেটা আমরা জানতে পারি। ইট কন্টেন্স আ ম্যাগনেটিক নিডল। তাহলে এর মধ্যে একটা ম্যাগনেটিক নিডল আছে। The needle aligns itself along the north-south direction of the earth. তাহলে এই নিডলটা সকল সময় নর্থ থেকে সাউথ এরকম একটা পজিশনেই থাকে। এরপর আমরা পড়ব কম্প্যারিজন বিটুইন কম্পাস অ্যান্ড ম্যাপ ডিরেকশনস। While compass directions are mainly used for navigation all types, map directions help us to locate places on globe. এইখান থেকে কিন্তু কম্প্যারিজনের সাথে সাথে ডিফারেন্সেসও আসতে পারে, তো এই প্যারাগ্রাফটা ভালো করে পড়বে। তাহলে এখানে বলা হচ্ছে যে কম্পাসের সাহায্যে আমরা মেইনলি নেভিগেশনাল ডিরেকশনটা ইউজ করি, বাট ম্যাপের সাহায্যে আমরা গ্লোবই কোনো একটা জায়গার পজিশন লোকেট করি। কম্পাস ডিরেকশনস আর রিলেটিভ। ফর এক্সাম্পল AB বলে একটা এখানে লাইন দেওয়া আছে। হোয়াইল A ইজ টু নর্থ ওয়েস্ট অফ B, B ইজ টু সাউথ ইস্ট অফ A। তাহলে কম্পাস যখন ডিরেকশন দেখাবে তখন কিন্তু ওই এ কর্নারের দিকে সকল সময় নর্থ ওয়েস্ট হবে, আর যেদিকে বি কর্নার করা আছে সেদিকে সকল সময় সাউথ ইস্ট হবে। ম্যাপ ডিরেকশনস আর ফিক্সড। ম্যাপ ডিরেকশন সকল সময় ফিক্স থাকে, ডিটারমাইন অন দ্য বেসিস অফ ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। তাহলে ম্যাপের মধ্যে ডিরেকশন সকল সময় ফিক্স থাকে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বরাবর। ফর এক্সাম্পল ইন্ডিয়া এক্সটেন্ডস ফ্রম 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট to 97 degree 28 minute east and 8 degree 4 minute north to 37 degree 6 minute north। তাহলে এটা কিন্তু ইন্ডিয়ার পজিশন, এই লঙ্গিটিউড ল্যাটিটিউডের মাঝখানেই কিন্তু ইন্ডিয়া রয়েছে। হেন্স ইট লাইজ ইন দ্য নর্থ ইস্ট কোয়াড্র্যান্ট অফ দ্য গ্লোব। তাহলে গ্লোবের নর্থ ইস্ট পোর্শনে কিন্তু এটা আছে। কোয়াড্র্যান্ট বলতে 4 ভাগের 1 ভাগ বোঝাচ্ছে। This fact will never change। তাহলে এই যে সত্যটা কখনো চেঞ্জ হবে না। Similarly, the extent of the country's boundaries with respect to the graticules and not to its relative directions। তাহলে কোনো কান্ট্রির বাউন্ডারি কিন্তু গ্র্যাটিকিউলস বরাবর করা হয়। গ্র্যাটিকিউলস মানে কি? লঙ্গিটিউড আর ল্যাটিটিউডকে একসাথে কিন্তু গ্র্যাটিকিউলস বলে। এটা কিন্তু কোনো রিলেটিভ ডিরেকশন বরাবর হয় না। ফর এক্সাম্পল দ্য ওয়েস্টার্ন এক্সটেন্ট অফ ইন্ডিয়া is 68 degree 7 minute east and southern limit is 8 degree 4 minute north। তাহলে ইন্ডিয়ার নর্থ থেকে সাউথে কত ডিগ্রি কত মিনিট বিস্তৃত সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এরপরের প্যারাগ্রাফে রয়েছে কনভেনশনাল সিম্বলস অ্যান্ড কালার্স। ম্যাপস আর এরিয়াল রিপ্রেজেন্টেশন অফ আ রিলিজিয়ন। তাহলে ম্যাপ কি? কোনো একটা জায়গার একটা এরিয়াল রিপ্রেজেন্টেশন। এবারে এরিয়াল কথাটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এরিয়াল মানে যেটা উপর থেকে দেখা যাচ্ছে। ম্যাপ দিয়ে আমরা যেটা বুঝতে পারি সেটা কিন্তু পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে খানিকটা উপর থেকে যেটা দেখা যায় সেই হিসাবে ম্যাপটা কিন্তু আঁকা হয়, সেই জন্য এটাকে এরিয়াল রিপ্রেজেন্টেশন বলা হচ্ছে। ডিপেন্ডিং আপন দ্য স্কেল দে শো দ্য রিলেভেন্ট ন্যাচারাল অ্যান্ড হোম মেড ফিচার্স উইথ দ্য হেল্প অফ সার্টেন সাইন্স অ্যান্ড সিম্বলস দ্যাট আর স্ট্যান্ডার্ডাইজড বাই ডিফারেন্ট কান্ট্রিজ অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট।
তাহলে একটা স্কেলের উপর ডিপেন্ড করে কোনো জায়গার কিছু ন্যাচারাল বা হিউম্যান মেড ফিচার্স কিন্তু ম্যাপের মধ্যে বিভিন্ন সাইন বা সিম্বলের মাধ্যমে শো করা হয়। আর এই সিম্বল বা সাইনগুলো কী হিসেবে দেওয়া হয়, যে কান্ট্রির ম্যাপ যে কান্ট্রিতে ইউজ হচ্ছে সেই হিসাবেই কিন্তু সিম্বল কিংবা সাইনগুলো ইউজ করা হয়। দিস সিম্বলস হ্যাভ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই সিম্বলগুলোর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এ, দে হ্যাভ ফিক্সড ফর্মস অ্যান্ড শেপস হুইচ ডু নট ট্যালি উইথ দ্য অরিজিনাল শেপ অফ দ্য ফিচার। তাহলে এই যে সাইন কিংবা সিম্বলগুলো ইউজ হয় এগুলো কিন্তু অরিজিনাল জিনিসটার সাথে কোনো রকম মিলমিশ থাকে না। For example, a whale in a village will be shown as a blue dot and not as a typical whale. তাহলে কোনো গ্রামে অবস্থিত কোনো কুয়ো কোনো ম্যাপের মধ্যে শো করতে হলে কিন্তু কুয়ো হিসাবে এঁকে দেখানো হয় না, একটা ব্লু ডট হিসাবে এঁকে দেখানো হয়। সেই জন্য বলা হচ্ছে যে অরিজিনাল জিনিসটার সাথে ম্যাপে দেখানো সিম্বলের কোনো সম্পর্ক নেই। Similarly, permanent village huts are shown as small red squares and not as huts. তাহলে গ্রামের পার্মানেন্ট কোনো কুড়ে ঘরের ছবি ম্যাপে যদি শো করা হয় তাহলে কিন্তু কোনো হার্টের আকৃতি কোনো সিম্বল দেওয়া হবে না, এটা কি দেওয়া হবে, একটা রেড কালারের স্কোয়ার। দে হ্যাভ ফিক্সড কালার্স। এই সিম্বল বা সাইনগুলোর কিন্তু নির্দিষ্ট ফিক্স কালার আছে। দে হ্যাভ স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্লিকেশন উইদিন আ কান্ট্রি। তাহলে বিভিন্ন দেশে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ডাইজড আছে, মানে নির্দিষ্ট আছে। সিন্স দিস সিম্বলস অ্যান্ড সাইন্স হ্যাভ বিন ইন ইউজ ফর আ লং টাইম অ্যান্ড হেল্প টু মেক ম্যাপ রিডিং সিম্পলিয়ার, দে আর রেফার্ড টু অ্যাজ দ্য কনভেনশনাল সাইন্স অ্যান্ড সিম্বলস। এই সিম্বল এবং সাইন অনেক দিন ধরে ইউজ করা হয় এবং এর সাহায্যে ম্যাপটা পড়া আরও সিম্পলিয়ার হয়। এই সাইন কিংবা সিম্বলগুলোকে বলা হয় কনভেনশনাল সাইন অ্যান্ড সিম্বলস। The purpose of using these symbols is to minimize space consumption in maps, to maximize the quantity of features depicted. Depicted মানে কিন্তু ফুটিয়ে তোলা বা বর্ণনা করা। তাহলে সিম্বল ব্যবহার করার উদ্দেশ্য হলো ম্যাপের মধ্যে ছোট জায়গা নিয়ে বেশি কোয়ান্টিটির ফিচার্স বা বৈশিষ্ট্যকে বর্ণনা করা। A symbol allows a viewer to locate natural or human-made features without the use of local language. কোনো ম্যাপকে যখন কেউ দেখে তখন সেই সিম্বল দিয়ে লোকাল ল্যাঙ্গুয়েজ না জানা থাকলেও শুধু সেই সিম্বল দিয়ে সেটা কী বোঝাচ্ছে আমরা বুঝতে পারি। A legend or key is provided as a reference to the symbol used. তাহলে লেজেন্ড কি ইনফরমেশন দেয় যে সিম্বলটা ইউজ করা হচ্ছে সেটার সম্বন্ধে। It contains markers, colors and pins to help guide a user. এটার মধ্যে বিভিন্ন রকমের কালার, মার্কার এবং পিন ইউজ করা হয় সুবিধার জন্য। এবারে লেজেন্ড অর কি এর একটা শর্ট নোট রয়েছে। A legend or key is used for symbols that are used in a map. The key usually shown a small picture of each of the symbol used on the map, along with the written description of the meaning of these symbols. তাহলে লেজেন্ড কি ইউজ করা হয় সেই সব সিম্বলের জন্য যেগুলো ম্যাপের মধ্যে ইউজ করা হয়। ম্যাপের মধ্যে যে সিম্বলটা ইউজ করা হয় সেটারই ছোট পিকচার থাকে প্রথমে, আর তারপরে ডেসক্রিপশন থাকে যে ওই সিম্বলটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে। এবার এখানে একটা চার্ট করে বিভিন্ন সিম্বল সম্বন্ধে আইডিয়া দেওয়া আছে, তো এটা একটা একটা করে তোমরা দেখে নেবে। Representation of geographical features through diagrams. Diagrams can be used to depict and explain geographical features. Labels or annotation are used in the diagram to explain or elaborate. Following are a few diagrams representing various geographical features. তাহলে ডায়াগ্রামের সাহায্যে আমরা বিভিন্ন জিওগ্রাফিক্যাল ফিচার্সকে এক্সপ্লেন করতে পারি। এবারে এরকমই কিছু ডায়াগ্রাম এবং তাদের এক্সপ্লেনেশনটা আমরা পড়ব। Anticline and syncline. Anticlines are up folds where rocks are pushed upward into a convex fold. তাহলে সিনক্লাইনের সাহায্যে কি দেখানো হয়, যেখানে বিভিন্ন শিলাস্তর পুশড আপ হয় এবং কনভেক্স ফোল্ডের সৃষ্টি করে, যার সাহায্যে অনেক মাউন্টেন কিন্তু তৈরি হয়। It resembles an arch with the rock beds sloping away from the center of the fold. তাহলে যেহেতু দুপাশ থেকে পুশ হয়ে একটা পাথরের স্তর উপরে উঠে যাচ্ছে সেই জন্য সেখানে কিন্তু একটা স্লোপিংও তৈরি হচ্ছে এবং সেন্টারটা থাকছে ফোল্ডের একদম মাঝখানটায়।
A syncline is a downfold in rocks in which rock layers are bent downward, forming depressions between the anticlines. তাহলে পাশাপাশি যদি দুটো অ্যান্টিক্লাইন সৃষ্টি হয় তাহলে তার মাঝখানে যে ডাউনফোল্ডটা তৈরি হচ্ছে সেটা কি বলা হচ্ছে সিনক্লাইন। দুটো অ্যান্টিক্লাইন পাশাপাশি তৈরি হওয়ার জন্যই একটা হিউজ প্রেশার পড়ছে, তার জন্যই কিন্তু এই সিনক্লাইনের জায়গাটা তৈরি হচ্ছে। সেই হিউজ প্রেশারটাকেই এখানে ডিপ্রেশন বলা হচ্ছে। ওকে, এরপর আমরা চলে আসছি ব্লক মাউন্টেন। Mountains formed when a block of the earth's crust lying between two casts or faults get uplifted due to forces of compression. তাহলে যখন ভূপৃষ্ঠে কোনো লেয়ারে পরপর দুটো ক্র্যাক হচ্ছে তখন কি হচ্ছে, সেই ক্র্যাক বরাবর একটা পোর্শন উপরের দিকে উঠে আসছে এবং আপনি অবশ্যই উপরে উঠে আসে না, একটা প্রেশার সৃষ্টি হয়, সেই জন্য উপরে উঠে আসছে এবং একটা লেয়ার অনুযায়ী একটু উপরে উঠে আসার জন্য এটাকে বলা হচ্ছে ব্লক মাউন্টেন। এরপর আমরা পড়ব রিভার্স, ট্রিবিউটারিজ, ডিস্ট্রিবিউটারিজ, meanders and deltas. River, a channel of running water from higher or hilly areas to the plains, finally join a sea or a lake. তাহলে এখানে আমরা রিভারের ডেফিনিশন পেলাম, বাট রিভার কি এটা কিন্তু আমরা সবাই জানি যে একটা চ্যানেল অফ রানিং ওয়াটার, যেখান থেকে রানিং ওয়াটার বয়ে চলে আসছে একটা হিলি রিজিয়ন থেকে প্লেন বা সমতল ভূমির ওপর দিয়ে, অ্যান্ড দেন সেটা আলটিমেটলি কোনো লেক কিংবা সমুদ্রের মধ্যে কিন্তু মিশে যাচ্ছে। এরপরে রয়েছে ট্রিবিউটারি, আ স্ট্রিম দ্যাট ফ্লোজ ইনটু আ লার্জ স্ট্রিম অর রিভার। ট্রিবিউটারি মিনিং হলো উপনদী। যখন কোনো নদী এসে অন্য কোনো বড় নদীতে মেশে তখন তাকে বলা হয় উপনদী, এখানেও কিন্তু সেটাই বোঝাচ্ছে। মিয়েন্ডার, আ সিনুয়াস কার্ভ অর বেন্ড ইন দ্য কোর্স অফ আ রিভার। সিনুয়াস কার্ভ বলতে বোঝাচ্ছে নদী যে সর্পিল গতিতে এঁকে বেঁকে এগিয়ে চলে সেই গতিটা। তাহলে নদীর যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটাকেই বলছে মিয়েন্ডার। তাহলে মিয়েন্ডারের ডেফিনেশন ক্লিয়ার হলো যে নদী যে সর্পিল গতিতে একটা কার্ভের মধ্যে দিয়ে এগিয়ে চলে বা খাতের মধ্যে দিয়ে, সেই জায়গাটাকে বলা হচ্ছে মিয়েন্ডার। এরপর আসছে ডিস্ট্রিবিউটারি, আ স্ট্রিম দ্যাট ফ্লোজ ফ্রম আ লার্জার স্ট্রিম অর রিভার অ্যাজ অপোজড টু আ ট্রিবিউটারি। ডিস্ট্রিবিউটারি মিনিং হলো শাখা নদী। যখন কোনো নদী কোনো বড় নদী থেকে বেরিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে শাখা নদী। এটা ঠিক ট্রিবিউটারির অপোজিট। ট্রিবিউটারিতে কী হয়েছিল, অন্য কোনো নদী এসে একটা বড় নদীতে এসে মিশেছিল, আর ডিস্ট্রিবিউটারিতে একটা বড় নদী থেকে একটা শাখা নদী বেরিয়ে যাচ্ছে। এরপরে রয়েছে ডেল্টা, দে আর ট্রায়াঙ্গুলার ল্যান্ড ফরমেশন অ্যাট দ্য এন্ড অফ রিভার্স। এন্ড অফ দ্য রিভার বা রিভার মাউথ সেই জায়গাটাকে বলছে যেই জায়গাটা নদীর যে পোর্শনটা গিয়ে সমুদ্রে মিশছে সেই পোর্শনটাকে বলছে। নিয়ার দ্য মাউথ দ্য রিভার slows down and drops the sediment over years creating deltas. তাহলে নদীর যে পলির স্তর বয়ে নিয়ে আসে সেটা এই রিভার মাউথে এসে জমা করে এবং ডেল্টা ক্রিয়েট করে, এবং এই ডেল্টা ক্রিয়েট হতে কিন্তু বছরের পর বছর টাইম লাগে। হেয়ার দ্য রিভার ইজ ফোর্সড টু স্প্লিট আপ ক্রিয়েটিং স্মলার রিভার্স কল্ড ডিস্ট্রিবিউটারিজ। তাহলে নদী যখন একদম শেষের দিকে গিয়ে পৌঁছায় তখন তো সে প্লেনের উপর দিয়ে যায়, মানে সমতল ভূমির উপর দিয়ে যায়, তখন সমতল ভূমিতে তেমন ঢাল থাকে না, সেই জন্য নদী যাওয়ার পথটা এঁকে বেঁকে যায় এবং মাঝখানে কোনো বাধা পেলেই সে আবার ডিস্ট্রিবিউটারি বা শাখা নদীতে ভেঙে যায়। এইভাবেই নদী যেখানে সমুদ্রে গিয়ে মেশে সেখানে অনেক বেশি ডিস্ট্রিবিউটারি ক্রিয়েট হয় এবং ডেল্টাও ক্রিয়েট হয়। পরে ডিডিউনোতে আছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, GIS ইজ আ মডার্ন টেকনোলজি ইউজ টু ম্যাপ কমপ্লেক্স জিওগ্রাফিক্যাল ফিচার্স। তাহলে এখন এই GIS পদ্ধতিতেই জিওগ্রাফিক্যাল বিভিন্ন ফিচার্স দিয়ে ম্যাপ ক্রিয়েট করা হয়। এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। পসিবল হলে 2-3 বার ভিডিওটা দেখো, তাহলে কি হবে, মাথার মধ্যে পুরো চ্যাপ্টারটা ছবির মতো আঁকা হয়ে যাবে। তাহলে যেখান থেকেই কোশ্চেন আসবে তোমরা কিন্তু লিখতে পারবে। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।